আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের দশম অধ্যায়ের আরও একটি বোর্ড সৃজনশীল প্রশ্নের সমাধানে। এই পর্বে আমরা কথা বলবো কুমিল্লা বোর্ড 2025-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তোমরা সবাই এখানে উদ্দীপক দেখতে পাচ্ছ। তো আসলে আলটিমেটলি উদ্দীপকে আমাদেরকে কি কি বিষয় বলা হয়েছে সেই দিকে মূলত আমাদের এখানে ফোকাস করতে হবে। দেখো, তো আমরা দেখতে পাচ্ছি যে জিঙ্ক সালফেট বিক্রিয়া করতেছে অক্সিজেনের সাথে, বিক্রিয়া করে ডি নামক একটা যৌগ এবং ই নামক একটা যৌগ উৎপন্ন করতেছে, এবং ই যৌগের একটা ক্লু বলে দেওয়া আছে যে ই যৌগটা হবে অম্লধর্মী। আসলে এখন তাহলে কি হতে পারে এখান থেকে খেয়াল করো তো, এখানে কি আছে? অক্সিজেন। তো তুমি অক্সিজেনকে আলাদা করো, এই যে দুই ভাগে পৃথক করো, সালফারের সাথে একটা অক্সিজেন দিয়ে দাও আর জিঙ্কের সাথে একটা অক্সিজেন দিয়ে দাও। জিঙ্ক আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে কি? ডি যৌগ, জিঙ্ক অক্সাইড, আর ই যৌগ কি হবে? সালফার ডাইঅক্সাইড। জিঙ্ক ডি যৌগ হবে জিঙ্ক অক্সাইড, আর ই যৌগ কি হবে? সালফার ডাইঅক্সাইড, অম্লধর্মী। আচ্ছা, আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সার খুঁজবো যে এই মানে ক খ গ ঘতে কী কী প্রশ্ন আসতে পারে। ক নাম্বার প্রশ্ন বলতেছে যে সমাণু কাকে বলে? সমাণু কাকে বলে? দেখো তাহলে ক নাম্বার প্রশ্ন এখন অ্যান্সার কী করা যায়, এই যে আমরা এখন সংজ্ঞাগুলো দেখার চেষ্টা করব। বলতেছে যে যদি, খেয়াল করো, যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পরের সমাণু বলে। মানে আণবিক সংকেত এক বাট গাঠনিক সংকেত ভিন্ন, তখন তাদেরকে পরস্পর সমাণু বলে। উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? দেখো, অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়া কার্বামেট বা ইউরিয়া তৈরি করা যায়, NH2CO NH2। তাহলে এই দুইটার আণবিক সংকেত কিন্তু সেম। এখানে যতগুলো কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে, নিচের সংকেতেও কিন্তু ঠিক সম পরিমাণ কার্বন, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। বাট এদেরকে আমরা সেম যৌগ বলতে পারবো না। ফার্স্টটাকে বলতে হবে অ্যামোনিয়াম সায়ানেট, বাট সেকেন্ডটাকে বলবো আমরা ইউরিয়া। তাহলে এই যে আণবিক সংকেত এক বা গাঠনিক সংকেত ভিন্ন, এদেরকে কি বলা হবে? এদেরকে একে অপরের সমাণু বলা যাবে। আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড প্রশ্নে। কি বলেছে দেখো, বর্ষাকালে পিচ্ছিল রাস্তায় বালু যোগ করা হয় কেন? ব্যাখ্যা করো। খুবই মানে ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে পিচ্ছিল রাস্তায় বর্ষাকালে বালু যোগ করা হয় কেন। আচ্ছা, এটির সাথে একটু ফিজিক্সও জড়িত আছে, ফিজিক্স আর কেমিস্ট্রি সংমিশ্রণ। ওকে, সো বর্ষাকালে রাস্তায় বালু যোগ করা হয় কারণ বালু পিচ্ছিল পৃষ্ঠের ঘর্ষণ বৃদ্ধি করে। মানে নর্মালি বর্ষাকালে মাটি একটু কর্দমাক্ত থাকে, পিচ্ছিল হয়ে থাকে। এই পিচ্ছিল মাটিতে হাঁটা কষ্টকর। তোমরা জানো ফিজিক্সের সূত্র অনুযায়ী যে আমাদের যখন হাঁটি তখন কিন্তু সেখানে ঘর্ষণ বল প্রয়োজন হয়। আমাদের পায়ের পৃষ্ঠ এবং রাস্তার পৃষ্ঠের মধ্যে একটা ঘর্ষণ বল দরকার হয়, যাতে করে আমরা সেই ঘর্ষণ বলটাকে কাজে লাগিয়ে হাঁটতে পারি। কিন্তু বর্ষাকালে সেই ঘর্ষণ বলটা অনেকটা কমে যায়, ওই যে পিচ্ছিল হয়, বৃষ্টি হয়, কর্দমাক্ত হয়ে যায়। এজন্য আমরা বালু যোগ করে সেই ঘর্ষণটা বাড়ানোর চেষ্টা করি এবং ক্ষারধর্মী পদার্থ প্রশমিত করি। সাধারণত বর্ষায় বৃষ্টির পানির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ে, ফলে রাস্তার পৃষ্ঠের ঘর্ষণ বল কমে যায়, কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেড়ে যায়। এমত অবস্থায় রাস্তায় পিচ্ছিলতা দূর করা অপরিহার্য হয়ে পড়ে। মানে কি, যে রাস্তার যে পিচ্ছিলতা ভাব আছে সেই ভাবটা যদি আমরা দূর করাটা অনেক অপরিহার্য, কেন তা না হলে আমরা মানুষজন সেখানে রাস্তায় হাঁটতে পারবে না। ওকে, এখন এই রাস্তার পিচ্ছিলতা নিয়ে দেখো আর কি বলছে। আচ্ছা, বলেছে যে পিচ্ছিলতার কারণে ক্ষারীয় উপাদানের উপস্থিত, কারণ আমরা জানি ক্ষার সাধারণত পিচ্ছিল হয়, তাই ক্ষারকে প্রশমিত করতে পিচ্ছিলতা দূর হবে, এই জন্য অম্লীয় অক্সাইড বালু যোগ করা হয়। এখানে একটা কথা বলি, অনেক সময় যেটা হয় যে সকল জায়গায় আলো পৌঁছায় না, খেয়াল করো, যে সকল জায়গায় আলো পৌঁছায় না ওই সকল জায়গায় শ্যাওলা তৈরি হতে পারে, শ্যাওলা, সবুজ সবুজ শ্যাওলা জাতীয় তৈরি হতে পারে। তো এই শ্যাওলাটা কি হয়? পিচ্ছিল হয়। আলো যেখানে পৌঁছানো সেখানে মাটির উপরে শ্যাওলা জমে, সবুজ সবুজ এর আস্তরণ দেখা যায়। তো ওই মাটিতে যখন তুমি হাঁটতে যাবা, ওই শ্যাওলাও পিচ্ছিল, এবং সেখানে পাড়া দিলে আমাদের পাটা খুব দ্রুত স্লিপ কেটে পড়ে যেতে পারে, আমাদের একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই যে শ্যাওলার কথা বলছি আমরা, এই শ্যাওলার মধ্যে কি থাকে? শ্যাওলার মধ্যে থাকে ক্ষারীয় উপাদান, পিচ্ছিল জাতীয় পদার্থ, ক্ষারীয় উপাদান থাকে কোথায়? শ্যাওলার মধ্যে থাকে ক্ষারীয় উপাদান। আচ্ছা, তাই ক্ষারকে প্রশমিত করলে, খেয়াল করো, ক্ষারকে প্রশমিত করলে পিচ্ছিলতা দূর হবে, এজন্য অম্লীয় সিলিকন ডাইঅক্সাইড অর্থাৎ বালু যোগ করা হয়। বালু
শুধু পিচ্ছিলতা দূর করে না, বরং ঘর্ষণও বৃদ্ধি করে। সো দুইটা কাজ, এখানে আমরা দুইটা কাজের জন্যই বালু যোগ করতে পারি। নাম্বার ওয়ান, এই যে শ্যাওলা যেগুলো জমে, সেই শ্যাওলাগুলোর মধ্যে ক্ষারীয় উপাদান থাকে যেটা আরও বেশি পিচ্ছিল হয়, বালু যোগ করে কোনো একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়। সেই শ্যাওলার মধ্যে ক্ষারীয় উপাদান, আর বালু হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এই সিলিকন ডাইঅক্সাইড থাকে অম্লীয় উপাদান। তো অম্লীয় উপাদান এবং ক্ষারীয় উপাদান পরস্পরের সাথে বিক্রিয়া করে একটা প্রশমন বিক্রিয়া সম্পন্ন করতে পারে, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে যে জাস্ট রাস্তার ঘর্ষণ বল বাড়ানো, যেখানে শ্যাওলা নাই কিন্তু মাটি অনেক কর্দমুক্ত, পিছলা, সো সেইখানে আমাদেরকে ঘর্ষণ বল বাড়াতে হবে। কারণ আমার পায়ের পৃষ্ঠ বা পায়ের তলা এবং রাস্তার কাদা, মানে রাস্তার পৃষ্ঠের সাথে যদি ঘর্ষণ বল না থাকে, আমরা সেখানে পাটাকে স্থির করতে পারবো না, আমরা দ্রুত স্লিপ কেটে পড়ে যাব। সো এই সমস্যার সমাধান করতে হলে অবশ্যই আমাকে জাস্ট বালু যোগ করতে হবে, যাতে করে আমরা ঘর্ষণ বলটাও বৃদ্ধি করতে পারি। সো বালু যোগ করার রিজন দুইটা, ঘর্ষণ বল বৃদ্ধি করা আর হচ্ছে যে প্রশমন বিক্রিয়া ঘটিয়ে শ্যাওলাগুলোকে উঠিয়ে ফেলা। আচ্ছা, গেল আমাদের এটা সেকেন্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন, ডি থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ডি থেকে, এখন ডিটাকে বলো তো, এই যে ডি কি অক্সাইড? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড থেকে আমাদেরকে ধাতু নিষ্কাশন যে প্রসেস রয়েছে, এই প্রসেসটা আমাকে এখন ব্যাখ্যা করতে হবে। ওকে, সো চলো আমরা এখন আমাদের গয়ের প্রশ্ন যাই। ফার্স্টে এখানে বিক্রিয়াটা কমপ্লিট করে দেখাচ্ছে, দেন স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাচ্ছে। ওকে, ফার্স্টে কি দেখাচ্ছে? জিঙ্ক এবং সালফার বিক্রিয়া করে দুই ভাগে ভাগ করতেছে, অক্সিজেন অক্সিজেন। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড এবং জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড, জিঙ্ক আর অক্সিজেন মিলে জিঙ্ক অক্সাইড, যেটা এখানে ডি যৌগ। আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমার প্রশ্নের ই যৌগ, ডি যৌগ এবং প্রশ্নের ই যৌগ। আচ্ছা, ওকে, এবারে আসো তাহলে আমরা এখন এখান থেকে একটু বুঝে নেই। খেয়াল করো, এই যে এটা হচ্ছে তোমার জিঙ্ক ইসের চিত্র। তো এখানে রিটর্ট থাকে, যে এই দুইটা হচ্ছে রিটর্ট, আর দুই পাশে হচ্ছে মাটি। এই যে এখানে মাটির স্তর দেখা যাচ্ছে, এখানেও মাটির স্তর দেখা যাচ্ছে। আচ্ছা, এই রিটর্টের মধ্যে কি হয়? বিক্রিয়া হয়। কার কার বিক্রিয়া হয়? রিটর্টের মধ্যে জিঙ্ক অক্সাইড এবং কার্বন বিক্রিয়া অংশগ্রহণ করে। ঠিক সেম এখানেও কি অংশগ্রহণ করতেছে? জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন এখানে অংশগ্রহণ করতেছে। আচ্ছা, তো এই যে জিঙ্ক অক্সাইড এবং কার্বন এখানে অংশগ্রহণ করতেছে এবং আমরা তাপ প্রদান করতেছি, এর এখানে মানে রিটর্টে আগুন দেওয়া হয়, প্রায় 24 ঘন্টা যাবত এখানে এটাকে উত্তপ্ত করা হয়। উত্তপ্ত করলে জিঙ্ক অক্সাইড এবং কার্বন এদের মধ্যে একটা বিক্রিয়া হয়। কি বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া, কার্বন বিজারণ বিক্রিয়া। আচ্ছা, বিজারণ বিক্রিয়ার ফলে এখান থেকে গলিত জিঙ্ক এসে এইখানে জমা হয়। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে, এটার নাম কি? নাম হচ্ছে প্রলং। ঠিক আছে, তো এটা একটা শীতক হিসেবে কাজ করে। শীতক মানে কি বলতো? তোমার এই যে গরম যে জিঙ্কটা বা গলিত জিঙ্কটাকে তোমার কঠিন করে আবার পুনরায় শক্ত করতে হবে বা কঠিন করতে হবে। সো আমরা ফার্স্টে অনেক তাপমাত্রা উত্তপ্ত করে এখান থেকে জিঙ্কের তরল জিঙ্ক এখান থেকে নিয়ে আসতেছি, দেন পুনরায় এবং আমরা আবার সেটাকে কি করতেছি? ঠান্ডা করতেছি। তো এই জন্য এই প্রসেসগুলো জাস্ট করা হয়। এখানে দেখো লেখা আছে জিঙ্ক অক্সাইড কোক। কোক মানে কি বলতো? কোক মানে কিন্তু কোকা কোলা না। কোক মানে বোঝানো হচ্ছে এখানে কার্বন, কার্বনকে কোক বলা হয়। সো কোক মিন্স কার্বন মিশন হচ্ছে, জিঙ্ক অক্সাইডের সাথে এখানে কার্বন মিশন হচ্ছে। ওকে, সো মূল ব্যাপারটা তোমরা বুঝতে পারছো, বিক্রিয়া এবং এখান থেকে ছোট ছোট যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলোকে একটু তোমাদের সামনে উপস্থাপন করি। ফার্স্টে কি বলছে? ফার্স্টে আমরা বুঝলাম যে ডি যৌগ হচ্ছে জিঙ্ক অক্সাইড। আচ্ছা, সেখানে বলতেছে কি, দেখো এখানে ডি যৌগটি হলো জিঙ্ক অক্সাইড, ZnO। এখন এই জিঙ্ক অক্সাইডের সাথে কোক চূর্ণ অর্থাৎ কার্বন যদি আমরা মিশ্রিত করি, একমুখ বন্ধ সিলিন্ডার আকৃতির রিটর্টে নেওয়া হয়। এর খোলামুখ বন্ধ সিলিন্ডার আকৃতির মাটির তৈরি গ্রাহক নল জুড়ে দেওয়া হয়। গ্রাহক নল, খোলা মুখে বন্ধ সিলিন্ডার আকৃতির মাটির তৈরি গ্রাহক নল জুড়ে দেওয়া হয়। মানে যেহেতু তুমি সিলিন্ডারের একটা মুখ খোলা রেখেছো, সেই খোলা মুখের মধ্যে কি করতেছি আমরা? বন্ধ সিলিন্ডার আকৃতির মাটির তৈরি গ্রাহক নল জুড়ে দেওয়া হয়। মানে একটা আকৃতি, একটা শেপের কথা বোঝাচ্ছে, যে শেপটা আমরা মাটি দিয়ে তৈরি করি একটা গ্রাহক নল, সেই নলটা আমরা এখানে যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, এবারে এই নলটি খেয়াল করো, এই নলটি জিঙ্ক অক্সাইড বাষ্পের জন্য কন্ডেন্সার বা শীতক রূপে কাজ করে। ওই যে নলের কথা বলতেছে আর কি, যেটাকে প্রলং বলা হয়। যে নল, এই যে নল এবং নলের পরে হচ্ছে প্রলং। আচ্ছা, সো খোলামুখ শীতক রূপে, কন্ডেন্সার বা শীতক রূপে কাজ করে। আচ্ছা, শীতকের শেষ মাথায় লোহার তৈরি একটি ক্ষুদ্রাকার শীতক থাকে, যাকে প্রলং বা প্রবর্ধন বলে। প্রলং বা প্রবর্ধন বলে। প্রথমে শীতকে বা শীতকে যে জিঙ্ক বাষ্প ঘনীভূত হয় না,
তা সঞ্চয় করাই এই পোলাঙের কাজ। মানে ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে যেটা বললামই যে এখানে রিটর্টের মধ্যে বিক্রিয়া হয় মূলত জিঙ্ক অক্সাইড এবং কার্বন এবং সেটা অনেক উচ্চ তাপমাত্রায়। তো এই উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া হলে জিঙ্ক অক্সাইড থেকে কার্বনের সাথে একটা বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, যেটাকে আমরা এভাবে দেখাই, জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন। তাহলে কার্বন আর অক্সিজেন মিলে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড CO, আর এর সাথে উৎপন্ন হচ্ছে জিঙ্ক CO, আর এর সাথে উৎপন্ন হচ্ছে জিঙ্ক। আচ্ছা, তাহলে এই জিঙ্কটা কোন জিঙ্ক? এই জিঙ্কটা হচ্ছে তরল জিঙ্ক, যেটা কিনা এখানে যে পোলাঙে এসে জমা হয়, আস্তে আস্তে শীতল হয়। আচ্ছা, এবার দেখো খেয়াল করো কি বলতেছে, যে জিঙ্ক অক্সাইড ও কোকের মিশ্রণ গ্যাসের সাহায্যে প্রায় 24 ঘন্টা উত্তপ্ত করা হয়। এর সময় জিঙ্ক অক্সাইড বিজারিত হয়ে ধাতব জিঙ্কে রূপান্তরিত হয় এবং কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। এই হচ্ছে তোমার বিক্রিয়া। তো আমরা এখন বিক্রিয়াটা একটু বুঝবো। জিঙ্ক এখানে 2+ আর কার্বন এখানে 0, কার্বন এখানে 2+, জিঙ্ক এখানে 0। তাহলে কার্বন ইলেকট্রন দিচ্ছে। কার্বন কি একটা, এখানে কি একটা পদার্থ? কার্বন একটা বিজারক পদার্থ, বাট নিজের কি হচ্ছে, জারণ ঘটতেছে। এই জন্য বলা হয় কার্বন বিজারণ প্রসেসের মাধ্যমে। কার্বন বিজারণ প্রসেসের মাধ্যমে আমরা আসলে এই কাজটা করে থাকি। কার্বন আরেকজনকে বিজারণ ঘটাতে সাহায্য করে, জিঙ্ককে বিজারণ ঘটাতে সাহায্য করে। জিঙ্ক ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক 2+ থেকে জিঙ্ক নিউট্রাল জিঙ্ক হয়ে যায়। আচ্ছা, তো উৎপাদিত জিঙ্ক রিটর্ট হতে বাষ্পাকারে বের হয়ে আসে এবং কন্ডেন্সারে ঠান্ডা হয় তরল জিঙ্ক হিসেবে জমা হয়। যে কথাটা আগেই বললাম যে আমাদের এই যে জিঙ্কটা বাষ্পাকারে বের হয়ে আসতেছে, দেখো। আচ্ছা, এই যে জিঙ্কটা এখান থেকে যে জিঙ্কটা আমরা পাবো, এই জিঙ্কটা কি করবে, বাষ্পাকারে এখানে এসে বের হয়ে আসবে। এখানে কন্ডেন্সারে শীতল বা তরল জিঙ্ক রূপে কি হবে, তরল জিঙ্ক রূপে আমরা এটাকে সংরক্ষণ করতে পারবো। সো এইভাবে আসলে মূলত আমরা ইন্ডাস্ট্রিতে রিটর্টের সাহায্যে আমরা জিঙ্কটা সহজে নিষ্কাশন করতে পারি। ওকে, গেল গ এর প্রশ্ন। এবার আলোচনা করা হবে ঘ এর প্রশ্ন। তো ঘ এর প্রশ্ন দেখো কি বলছে, যে ই যৌগ থেকে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি সমীকরণ সহ বিশ্লেষণ করতে। ই যৌগটা কি ছিল? সালফার ডাইঅক্সাইড, অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড। তাহলে ই যৌগ থেকে সালফিউরিক অ্যাসিড কিভাবে প্রস্তুত করা যায় এইটা এখন আমাকে ব্যাখ্যা করতে হবে। তো আসলে আমরা এখন স্টেপগুলো দেখবো বা শিখবো। বলতেছে যে আমরা উদ্দীপক থেকে পাই যে ই যৌগটি হলো সালফার ডাইঅক্সাইড, দ্যাট মিনস SO2। সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রস্তুত করা হয়। নিম্নে এটা আমাকে সমীকরণ সহ বর্ণনা করা হলো। আচ্ছা, এবারে আসলে কি হচ্ছে দেখো, যে সালফার ডাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড H2SO4 প্রস্তুত করার জন্য প্রথমে আমরা সালফার ডাইঅক্সাইডকে প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড প্রভাবকের উপস্থিতিতে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা উত্তপ্ত করব। আচ্ছা, উত্তপ্ত করে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে ফার্স্টে কি উৎপন্ন করবে, সালফার ট্রাইঅক্সাইড। ওকে, সো বিক্রিয়াটা দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইডের দুই রকম প্রভাবক কাজ করতেছে। একটা হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, প্লাটিনাম অথবা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, এবং তাপমাত্রা 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা। আচ্ছা, গেল এটা। এবার দেখো যে এরপর উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইডকে, মানে আমরা তো এখানে সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়েছে, এই সালফার ট্রাইঅক্সাইডকে গাঢ় সালফিউরিক অ্যাসিড এর উপস্থিতিতে বিক্রিয়া করানো হয়। তো দেখো, শোষণ করানো হলে ফলে সালফার ট্রাইঅক্সাইড সালফিউরিক অ্যাসিডের মধ্যে উপস্থিত পানির সাথে যুক্ত হয়ে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম প্রস্তুত করে। তো তোমাকে আমি একটা কথা বলি, দেখো একটা জিনিস দেখো, সালফার ট্রাইঅক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে, মানে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে, তাতেও কিন্তু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, H2SO4, তাতেও কিন্তু আমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। সালফার ট্রাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে তাতে আমার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, মানে আমি সহজেই কিন্তু এটা তৈরি করতে পারি। আচ্ছা, আমি এই পাশে দেখাই, এই দেখাই। আচ্ছা, সো এখানে দেখাই, সালফার ট্রাইঅক্সাইড প্লাস পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, H2SO4, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করছে। কিন্তু এই সালফিউরিক অ্যাসিড ভালো না। কেন? এটা গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড। যখন শিল্প কারখানায় এগুলো নিয়ে কাজ করা হয় তখন কি করবে, তখন কিন্তু এটা মানুষের নাক চোখে দিয়ে প্রবেশ করে ফেলবে, মানুষ অসুস্থ হয়ে পড়বে। তো এই জন্য আমরা এই গ্যাসীয় সালফিউরিক অ্যাসিডকে আমরা কোনো কাজেই লাগাতে পারবো না। গ্যাসীয় সালফিউরিক অ্যাসিড আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা যার কারণে আমরা যেই কাজটা করব, এই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা একটা ভিন্ন প্রসেসে যেতে চাচ্ছি। তো আমরা কি করব, সালফার ট্রাইঅক্সাইডের সাথে পূর্ব থেকেই প্রস্তুতকৃত, মানে এটা তো অবশ্যই আমরা যখন শিল্প কারখানায় কাজ করবো আগে থেকে আমার প্রস্তুতকৃত সালফিউরিক অ্যাসিড আমার লাগবে। তো সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি প্রস্তুত করে, বিক্রিয়া করে ওলিয়াম প্রস্তুত করে, H2S2O7 ওলিয়াম প্রস্তুত করে, ওলিয়াম। আচ্ছা, ওলিয়াম প্রস্তুত করে। এবারে সেই H2S2O7 ওলিয়াম এবং পানি, এই ওলিয়াম যে আমরা এখান থেকে প্রস্তুত করলাম, ওলিয়াম এবং পানি এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে কি,
H2SO4 সালফিউরিক অ্যাসিড কত অণু 2 অণু। এখন দেখো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে তুমি এখানে ইনভেস্ট করছিলে কত অণু সালফিউরিক অ্যাসিড 1 অণু সালফিউরিক অ্যাসিড। এই 1 অণু সালফিউরিক অ্যাসিডের সাথে পানি মিশিয়ে 1 অণু সালফিউরিক অ্যাসিড এবং সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়া করে আমরা পাচ্ছি ওলিয়াম, এবং এই ওলিয়ামের সাথে যখন পানি মিশাবো তখন সেখান থেকে কিন্তু আমরা 2 অণু সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করতে পারবো। সো 2 অণু সালফিউরিক অ্যাসিড মিন্স এখানে এটাই বোঝানো হচ্ছে যে আমাদের একটা কিন্তু আমাদের থাকছে, মানে একটা অণু সালফিউরিক অ্যাসিড আমাদের ইনভেস্ট করা হলেও বাকি অণু আমাদের জন্য লাভ। মানে তুমি বলতে পারো তুমি এখানে খরচ করতেছো কত অণু, মানে ইনভেস্ট করতেছো কত অণু 1 অণু, আর এখান থেকে পাচ্ছ কত অণু 2 অণু। সো ইনভেস্ট করতেছি 1 অণু, পাচ্ছি আমরা 2 অণু। সো এখানে মূলত ওই মানে এই ব্যাপারগুলো এখানে আসলে বর্ণনা করা হয়েছে। সো আমি আশা করতেছি তোমরা এই অংশটুকু প্রপারলি তোমরা বুঝতে পেরেছো। সালফিউরিক অ্যাসিড থেকে সালফার ডাইঅক্সাইড থেকে ফার্স্টে সালফার ট্রাইঅক্সাইড থেকে যাবো আমরা ওলিয়াম, এবং ওলিয়াম থেকে আমরা যাবো কোথায় গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে ওলিয়ামের সাথে আমরা যখন ওলিয়াম থেকে যখন পানি মিশাবো তখন সেখান থেকে আমরা সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তো ওভারঅল যদি আমি বলি তোমরা এই মোট তিনটা বিক্রিয়া আমাদের জন্য দিতে হবে। তো এই তিনটা বিক্রিয়া আসলে আমাদের জন্য অনেক বেশি মানে এই প্রশ্নের জন্য রিলেটেড, এবং এগুলো আমাকে আসলে এক্সামে দেখাতে হবে। নাম্বার 1 হচ্ছে এইটা যে সালফার ডাইঅক্সাইড থেকে আমরা কীভাবে প্রভাবক এবং অক্সিজেনের সমন্বয়ে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করলাম। আমাদের সেকেন্ড বিক্রিয়া হলো এইটা যে সালফার ট্রাইঅক্সাইডের সাথে পূর্বে প্রস্তুতকৃত সালফিউরিক অ্যাসিড মিলে কীভাবে ওলিয়াম প্রস্তুত হলো, এবং তার পরবর্তী বিক্রিয়া হচ্ছে এটা ওলিয়ামের সাথে যখন পানি মিশাবো তখন সেখান থেকে ফাইনালি আমরা সালফিউরিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করতে পারলাম। সো এইভাবে যদি আমরা দেখাতে পারি আই হোপ আমাদের অ্যান্সারটি খুব সুন্দর হবে, সাজানো গোছানো হয়ে যাবে। তো আজকে তাহলে আমি এই সৃজনশীল প্রশ্নের পরবর্তী একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আশা করতেছি তোমাদের ক খ গ ঘ 4টা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি, এবং এইভাবে ফলো করতে পারলে তোমাদের অ্যান্সারটিও অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। নতুন কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরে আবার তোমাদের সামনে উত্তর নিয়ে বা প্রশ্নের সমাধান নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।